এক রাতে শহরের সব মানুষ হুট করে গায়েব হয়ে যেতে শুরু করে। যে অবস্থায় ছিল সেই অবস্থাতে কেমন যেন বাতাসে মিলিয়ে যায়। কেবল পড়ে থাকে তাদের ব্যবহৃত জামা কাপড়। ঠিক এমনই ঘটনা আগেও একবার ঘটেছিল 1590 সালে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ কেন এভাবে নিমিষে হাওয়া হয়ে যাচ্ছে, আর এই শুরুটা ঠিক কোথায় হয়েছিল? এই সব জানতে আমাদের যেতে হবে আমেরিকার ডেট্রয়েট শহরের একটা সিনেমা হলে। তখন সন্ধ্যার শো চলছে। হল ভর্তি মানুষ পর্দার দিকে তাকিয়ে মুভি দেখছে। প্রজেকশন রুমে পল নামের একটা ছেলে বসে বই পড়ে। পল এই থিয়েটারের প্রজেক্ট অপারেটর হিসেবে কাজ করে, আর তার শখ হলো বই পড়া। আজকে সে যে বইটা পড়ছে সেটার নাম হলো দ্য লস্ট কলোনি অফ রোনক। এটা একটা সত্য ঘটনার উপরে তৈরি করা বই। বইটায় লেখা আছে 1590 সালে রোনক নামের এক দ্বীপ থেকে হঠাৎ করে সব মানুষ গায়েব হয়ে গিয়েছিল। গায়েব হওয়ার পর কোনো চিহ্ন নেই কোনো ব্যাখ্যা, শুধু একটাই শব্দ লেখা ছিল দেওয়ালে। সেই শব্দটা হলো ক্রোয়াচোয়ান। পল বইটা পড়তে পড়তে এতটাই মগ্ন হয়ে যায় যে মুভির ইন্টারভেল হয়ে গেছে সেটাও সে খেয়াল করে না। এবার ইন্টারভেলের সময় সে তার এক বান্ধবীর সাথে কথা বলতে যায়। তারপর আবারও মুভি চালু করে নিজের জায়গায় সে ফিরে আসে। ঠিক সেই মুহূর্তেই পুরো থিয়েটারের লাইট চলে যায়, চারপাশে ঘন অন্ধকার নেমে আসে। পল প্রথমে ভাবে হয়তো সাধারণ কোন একটা পাওয়ার কাট, তবে ইমার্জেন্সি লাইট তো জ্বলে ওঠার কথা। তাই সে তার টর্চ জ্বালিয়ে বাইরে দেখতে আসে যে আসলে কি হয়েছে। কিন্তু করিডোরে এসে পল যা দেখে সেটা তার মাথায় একদম ঢোকে না। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের জামা কাপড়, জুতা, মানিব্যাগ সহ সবকিছু, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। কিছুক্ষণ আগেও এই করিডোরে ভিড় ছিল, মানুষ পপকর্ন কিনে কথা বলছিল। এখন সেখানে শুধু রয়েছে নিস্তব্ধতা। পলের মাথায় প্রথম যে চিন্তাটা আসে সেটা হলো সবাই কোথায় গেল। সে হলের ভিতরে যায়, আর এখানেও সে একই দৃশ্য দেখে। সিটগুলোতে কাপড় পরে আছে, তবে কোনো মানুষ নেই। এই সব ঘটনা দেখে তার শরীরে যেন হিম রক্ত বয়ে যেতে থাকে। সে ভয় আর অবিশ্বাসের মিশ্রণে সিটে বসে পড়ে। ঠিক তখনই সে সিকিউরিটি গার্ডকে দেখতে পায়, যে গার্ডও একই রকম বিভ্রান্ত ছিল। সেও বুঝতে পারছে না যে কি হয়েছে এখানে। এরপর তারা দুজনে মিলে পুরো বিল্ডিং চেক করতে থাকে, তবে কাউকে তারা খুঁজে পায় না। এদিকে সিকিউরিটি গার্ড হঠাৎ দূরে কাউকে দেখতে পেয়ে সেদিকে যায়, কিন্তু পলের টর্চ লাইট সেই মুহূর্তে মিটমিট করতে থাকে। ঠিক এখানেই আলো কমে আসতে পল একটা অদ্ভুত ধরনের অনুভূতি পায়। তার মনে হয় যেন কেউ তাকে দেখছে অন্ধকার থেকে। সে যখন সামনে তাকায় তখন দেখে সিকিউরিটি গার্ড আর নেই, শুধু পড়ে রয়েছে তার ইউনিফর্ম। এবার পলের বুকটা ধক করে ওঠে। চারিপাশের অন্ধকার যেন এখন জীবন্ত হয়ে উঠেছে। সেই অন্ধকার ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। পল দৌড়ে বেসমেন্টের দিকে যায়। সেখানে একটা জেনারেটর ছিল, তবে পিছে ফিরে তাকাতেই সে একটা কালো ছায়া দেখতে পায়। এই ছায়া মানুষের আকৃতির, কিন্তু এত ঘন কালো যে তার দিকে ছুটে আসছে। পল চিৎকার করে ওঠে, তবে তার আগেই সেই ছায়া তাকে গ্রাস করে ফেলে। এদিকে শহরের অন্য প্রান্তে একটা হসপিটালে রোজমেরি নামের এক নার্স তার 9 মাসের বাচ্চাকে খোঁজ করছে। রোজমেরি রাতে শিফটে কাজ করে, আর তার বাচ্চাকে সে হসপিটালের ডে কেয়ারে রেখে যায় প্রতিদিন। সেদিন রাতে সে একটু বিরতি নিয়ে বারান্দায় সিগারেট খেতে গিয়েছিল, কিন্তু যখন সে ফিরে আসে তখন পুরো হসপিটাল অন্ধকার। এছাড়াও কাউকে সে কোথাও দেখতে পায় না। প্রথমে ভাবছিল যে হয়তো কোনো ইভ্যাকুয়েশন হয়েছে, তবে সেটা হলে তো কেউ না কেউ তাকে জানিয়ে যেত। তাই সে দৌড়ে চলে যায় ডে কেয়ারে, কিন্তু সেখানে গেলে দেখা যায় শুধু খেলনা আর কাপড় পরে আছে, তার বাচ্চা কোথাও নেই। এই দৃশ্য দেখে রোজমেরির বুকটা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়। সে চিৎকার করে তার বাচ্চার নাম ধরে ডাকে, তবে কোথাও কোনো সাড়া নেই। তারপর সে পাগলের মতন পুরো হসপিটাল খুঁজতে থাকে। এভাবেই সে একটা অপারেশন থিয়েটারে ঢুকে আরো অবাক হয়ে যায়। একটা রোগী অপারেশন থিয়েটারে পড়ে রয়েছে, কিন্তু আশেপাশে কোনো সার্জন বা নার্স কেউই নেই। ঠিক এমন মনে হচ্ছে যেন অপারেশনের মাঝখানে সবাই হাওয়া হয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে অপারেশনের লাইট নিভে যায়, আর সেই কাটা অবস্থায় থাকা রোগীটাও গায়েব হয়ে যায় তার চোখের সামনে থেকে। রোজমেরি আতঙ্কে চিৎকার করে বাইরে দৌড়ে আসে। তার হাতে তখন ছিল একটা ছোট্ট পেন লাইট, সেটাই এখন তার একমাত্র ভরসা পুরো অন্ধকার হসপিটালে। সে বুঝতে পারছে না যে কি হচ্ছে আসলে, কিন্তু একটা জিনিস তার কাছে স্পষ্ট, সে বুঝতে পারছে যেখানেই অন্ধকার সেখানেই বিপদ। তাই এই বিপদ তাকেও গ্রাস করতে পারে যে কোনো মুহূর্তে। রোজমেরির কাহিনী থেকে এবার আমরা চলে যাই লুক নামের একজন টিভি রিপোর্টারের কাছে। লুক সকালে ঘুম থেকে উঠে দেখে তার বিছানার পাশের মোমবাতিগুলো পুরো শেষ হয়ে গেছে একদম। সে উঠে তার স্ত্রী এমাকে ডাকে, তবে ঘরে কোনো সাড়া নেই। সে পুরো ফ্ল্যাটে খোঁজে, কিন্তু এমা কোথাও নেই। এছাড়াও তার ফোনে চার্জ নেই বিধায় সে কল করতে পারছে না।
লুক ভাবে হয়তো এমন সকালে বেরিয়ে গেছে কোথাও, তাই সে তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে বের হওয়ার জন্য দরজা খোলে। তবে দরজার সামনে পড়ে আছে সংবাদপত্র, কিন্তু লুক খেয়াল করে যে সেটা আজকের নয়, সেটা ছিল গত তারিখের পেপার। এছাড়াও সে যখন রাস্তায় নামে তখন যা দেখে তা অবিশ্বাস্য। ডেট্রয়েটের এই ব্যস্ত শহরে একজন মানুষও নেই, পুরো শহরটা একদম ফাঁকা। রাস্তায় অনেক গাড়ি পড়ে আছে, এমনকি কিছু গাড়ি তো ইঞ্জিনও চালু, কিন্তু ড্রাইভার বলে কোনো শব্দ নেই। এছাড়াও ফুটপাতে কাপড় চুপড় যেখানে সেখানে ছড়িয়ে আছে, আর পুরো শহরে যেন একটা মানুষেরও দেখা নেই। এভাবে লুক হাঁটতে থাকে রাস্তা দিয়ে, তার মাথায় ঘুরছে পুরো ব্যাপারটা। ঠিক তখনই তার মাথার উপর দিয়ে একটা প্লেন খুব নিচু দিয়ে উড়ে যায়, আর পর মুহূর্তে সেটা ক্র্যাশ করে দূরের একটা বিল্ডিং এ। লুক ধরে তার অফিসের দিকে ছুটে যায়। অফিসে এসেও সে একই দৃশ্য দেখতে পায়, কোথাও কেউ নেই। টিভির স্টুডিওতে ক্যামেরা চালু আছে, কিন্তু ক্যামেরাম্যান সেখানে নেই। এছাড়াও সে দেখতে পায় একটা টিভি স্ক্রিনে তখন নিউজ রিপোর্ট চলছে। একজন লোক ক্যামেরার দিকে তাকিয়ে বলছে যে শিকাগোতে এখনো কিছু মানুষ বেঁচে আছে, তারা ইতিমধ্যে চার্চে আশ্রয় নিয়েছে, তাই যাদের কাছে আলোর ব্যবস্থা আছে তারা যেন দ্রুত সেখানে চলে আসে। তবে লুক এই পুরো রিপোর্টটা শোনার আগেই বিদ্যুৎ চলে যায়, আর সে বুঝতে পারে যে অন্ধকারে হয়তো কিছু একটা ঘটতে চলেছে। তাই সে দ্রুত তার পর্দার জানলা সরিয়ে দিয়ে সূর্যের আলো ঘরে ঢোকায়। এখন দিনের বেলা তো কোনো না কোনো ভাবে নিরাপদ, কিন্তু রাত নামলে কি হবে সেটা কেউই জানে না। এভাবেই 3 দিন কেটে যায়। লুক এখন একা একা শহরে ঘুরে বেড়াচ্ছে। সে খাবার আর ব্যাটারি খুঁজছে চারিপাশে। এছাড়াও সে এমন সবকিছু খুঁজে চলেছে যা তাকে বাঁচিয়ে রাখতে পারে। এভাবে রাতের রাস্তায় সে একটা গাড়ি খুঁজছিল যেটার ব্যাটারির এখনো চার্জ আছে। অনেক গাড়ি চেক করার পর সে একটা পিকআপ ট্রাক পায় যেটার হেডলাইট এখনো জ্বলছে। এটা দেখে সে ওই ট্রাকে উঠে তাই স্টার্ট দিতে চায়, কিন্তু ঠিক তখনই এক লোক তার দিকে দৌড়ে আসে। এই লোকটার হাতে রয়েছে একটা ফ্ল্যাশ লাইট, কিন্তু সেটা তখনও মিটমিট করে জ্বলছে। তার মানে তার প্রায় ব্যাটারি শেষ হয়ে আসছে। এবার লোকটা এসে লুককে বলে, দয়া করে আমাকেও একটা ব্যাটারি দাও, নাহলে আমি বাঁচবো না। কিন্তু লুক এখানে তাকে সাহায্য করতে চায় না, কেননা সে জানে এখানে প্রত্যেকেই নিজের জন্য বেঁচে আছে। লোকটা তাকে বারবার অনুরোধ করতে থাকে, তবে লুক তখন ট্রাক স্টার্ট করতে ব্যস্ত। তবে ঠিক সেই মুহূর্তে লোকটার ফ্ল্যাশ লাইট পুরোপুরি নিভে যায়, আর পর মুহূর্তেই অন্ধকার থেকে একটা কালো ছায়া এসে তাকে গ্রাস করে ফেলে। লোকটার এক ক্ষীণ চিৎকারে সব হাওয়ায় মিশে যায়, আর রাস্তায় শুধু পড়ে থাকে তার পরনে থাকা জামা কাপড়। মানে কি আর বলবো, লোকটা আক্ষরিক অর্থেই মিলে যায় চোখের সামনে। এই দৃশ্য দেখে লুক আতঙ্কে ট্রাক থেকে নেমে প্রাণপণে দৌড়াতে থাকে। তার হৃৎপিণ্ড যেন তখন ছিটকে বের হয়ে আসতে চাইছে। সে বুঝতে পারছে যে এই অন্ধকার মোটেও কোনো সাধারণ কিছু নয়, এটা এমন জ্যান্ত কিছু যা মানুষকে চোখের পলকে গিলে ফেলছে। এভাবেই কিছু দূর দৌড়ানোর পর লুক হঠাৎ করেই একটা বাড়ির সামনে গিয়ে থামে। সে দেখতে পায় বাড়ির ভিতরে এখনো লাইট জ্বলছে, মানে ওখানে নিশ্চয়ই জেনারেটর চালু আছে। তাই সে ভেতরে ঢুকেই দেখতে পায় পুরো বারটা এখনো ফাঁকা, কিন্তু তারপরেও সেখানে লাইট জ্বলছে। সে বার কাউন্টারে গিয়ে একটা হুইস্কির বোতল খুলে তা ঢকঢক করে গিলে নেয়। ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ব্যাপার, বারের সব লাইট হুট করেই মিটমিট করতে থাকে। তখন লোক বুঝতে পারে যে জেনারেটরের ফুয়েল হয়তো ধীরে ধীরে শেষ হয়ে আসছে। তাই সে এক দৌড়ে বেসমেন্টে যায় যেখানে জেনারেটরটা রাখা ছিল। এরপর সে ফুয়েল ভরে জেনারেটরটা আবারও স্টার্ট দিলে সব লাইটগুলো ঠিক হয়ে যায়। সব কিছুতে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু ঠিক এই সময় তার পিছনে হুট করে একটা আওয়াজ হয়। এখানে সে দেখতে পায় তার পিছনে জেমস নামের এক ছোট্ট বাচ্চা বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। জেমস চিৎকার করে বলছে, তুমি কে, কি করছো আমার বারে? লুক তখন তাকে শান্ত করার চেষ্টা করে বলে, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমিও তোমার মতো জাস্ট বাঁচতে চেষ্টা করছি। সব শুনে জেমস একটু থেমে বলে, এই বারটা আসলে তার বাবার। তার মা তাকে বলে গেছে এখানেই থাকতে, কারণ সে 3 দিন আগে গির্জায় গিয়েছিল সাহায্যের জন্য। তখন লুক মন খারাপ করে বলে, 3 দিনে যেহেতু তোমার মা ফিরে আসেনি, তাহলে হয়তো আর সে কোনোদিনই ফিরবে না। এছাড়াও এখানে থাকলেও তুমি মারা পড়বে, কেননা জেনারেটর আর বেশিক্ষণ চলবে না। কিন্তু এই সব কথা শোনার পরেও জেমস মন খারাপ করে বলে যে আমার মা এখানে যেহেতু থাকতে বলেছে, তাই আমি এখানেই থাকবো। তবে ঠিক সেই মুহূর্তে বারের আরেকটা দরজা খুলে সেখানে চলে আসে ওই নার্স রাজমেরি। তার চোখ লাল, চুলগুলো একদম এলোমেলো, আর হাতে একটা গ্লো স্টিক জ্বলছে। সে চিৎকার
চিৎকার করে বলতে থাকে, আমার বাচ্চা কোথায়? তোমরা কি আমার বাচ্চাকে লুকিয়ে রেখেছো? লুক তাকে শান্ত করতে যায়, কিন্তু রোজমেরি ব্যাগ থেকে একটা পিস্তল বের করে তার দিকে তাক করে বসে। সে চিৎকার করে বলে, আমার বাচ্চাকে এক্ষুনি দাও, নাহলে আমি গুলি করে দেব। তখন লুক জানায়, দেখো তোমার বাচ্চা এখানে নেই, তোমার মতন আমরাও আটকে আছি। এই সব কথায় তার হুঁশ ফেরে এবং পরবর্তীতে রোজমেরি কান্নায় ভেঙে পড়ে। জেমস তখন তার কাছে ধীরে ধীরে যেয়ে তাকে সান্ত্বনা দেয়। রোজমেরি শান্ত হয়ে বলে, আমি হসপিটালে কাজ করি, জাস্ট 5 মিনিটের জন্য বাইরে গিয়েই দেখি সবাই গায়েব হয়ে গেছে। আমি 3 দিন ধরে আমার বাচ্চাকে খুঁজছি। আমি ভাবছিলাম যে হয়তো আমার স্বামী তার বাচ্চাকে নিয়ে গেছে, কারণ সে প্রায় এই বারেই আসতো। এখন লুক তাকে জিজ্ঞেস করে যে তুমি 3 দিন ধরে বেঁচে আছো কিভাবে? তোমার কাছে তো কোনো ফ্ল্যাশ লাইট দেখছি না। তখন রোজমেরি তার গ্লো স্টিক দেখিয়ে বলে, এগুলোর জন্য সে বেঁচে আছে, আর হসপিটালে এমন গ্লো স্টিক অনেক রয়েছে। এই জিনিসগুলো ব্যাটারি ছাড়াও 12 ঘন্টা পর্যন্ত জ্বলতে পারে। এরপর সে জেমসের গলায় একটা গ্লো স্টিক পরিয়ে দেয়। তারপর তারা 3 জন একসাথে বসে সেই রিপোর্টারের কথাটা বলে। এই রিপোর্টার বলেছিল যে শিকাগোতে নাকি এখন অনেক সার্ভাইভাল আছে, তাই তাদেরকে বাঁচতে হলে যে করেই হোক শিকাগোতে যেতে হবে। এখন শিকাগোতে তারা যাবে কিভাবে? সেই প্রশ্নের উত্তরে লুক জানায় সেই ট্রাকের কথা, যেটা সে রাস্তার কাছে পেয়েছিল। সেই ট্রাকটা যেহেতু এখনো চালু আছে, তাই তাদের ওটা নিয়ে যেতে হবে। তবে এই সব কথাবার্তার মাঝে বাইরে থেকে হঠাৎ একটা চিৎকার ভেসে আছে। কেউ বলে উঠছে, হেল্প, আমাকে সাহায্য করো। এমন করুণ কণ্ঠ শুনে রোজমেরি দরজায় যায় তাকে সাহায্য করতে, কিন্তু লুক তাকে থামিয়ে দেয়। সে বলে, আমি যাচ্ছি বাইরে, তোমরা দরজা খুলো না যতক্ষণ না আমি তোমাদের নাম ধরে ডাকি। এবার সে একটা টর্চ নিয়ে বাইরে বের হয় সাবধানে। রাস্তায় অন্ধকার চারিপাশে, শুধু দূরে কিছু স্ট্রিট লাইট জ্বলছে। লুক টর্চ ফেলে চারিদিকে দেখে। তারপর সে দেখতে পায় একটা লোক ল্যাম্প পোস্টের নিচে পড়ে আছে। লোকটার পা থেকে রক্ত ঝরছে। লুক এবার তার কাছে গেলে আমরা দেখতে পাই এটাই সেই থিয়েটারের ছেলে পল। পল তাকে দেখে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তখন লুক তাকে কাঁধে তোলে ঠিকই, কিন্তু ঠিক সেই মুহূর্তেই পলের হাতের টর্চ নিভে যায়। আর এই আলো নেভার কারণে অন্ধকার থেকে কালো ছায়া এগিয়ে আসে তার দিকে। লুক আতঙ্কে পলকে টেনে নিয়ে দৌড়াতে থাকে। তার পকেট থেকে সে একটা ফ্লায়ার বের করে জ্বালিয়ে নেয়, যার ফলে লাল আলো চারপাশে ছড়িয়ে পড়লে ছায়াগুলো তার পিছু থেকে হারিয়ে যায়। এরপর তারা কোনোভাবে সেই বারে ঢুকে পলকে টেবিলে শুয়ে দেওয়া হয়, আর রোজমেরি খুব যত্ন করে তার ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দেয়। এরপর পলের জ্ঞান ফিরলে সে জানায় সে থিয়েটারে কাজ করত। সেদিন রাতে তার টর্চ নিভে যাওয়ার পর ওই কালো ছায়াগুলো তাকে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু ভাগ্যের জোরে সে একটা রাস্তার লাইটের নিচে পড়ে যাওয়ায় বেঁচে যায়। পল তখন তাদের সেই রোনাক দ্বীপের রহস্যময় গল্পটা বলে শোনায়। সে জানায় কিভাবে 1590 সালে একটা পুরো দ্বীপের মানুষ হুট করে গায়েব হয়ে গিয়েছিল। এছাড়াও সে বলতে থাকে তখনও ঠিক এমনটাই হয়েছিল, মানুষ যা হাওয়ায় মিশে যায়, শুধু পড়ে থাকে তাদের ব্যবহৃত জিনিসপত্র। এই সব শুনে রোজমেরি বলে, এই সব আসলে ঈশ্বরের শাস্তি, মানুষ প্রচুর পাপ করেছে তাই এমনটা হচ্ছে। তবে লুক এই কথাটা শুনে একদম ক্ষেপে যায়। সে বলে, যদি তাই হয় তাহলে তোমার ওই 9 মাসের বাচ্চাটা কি পাপ করেছিল? এটা আসলে কোনো শাস্তি না, এটা হচ্ছে অন্য কোনো এক বিপদ। এভাবেই তাদের এই তর্ক বিতর্কের মাঝেই বারের লাইট আবারও মিটমিট করতে শুরু করে। পল জানায় জেনারেটরের তেল আবারও শেষ হয়ে আসছে, তাই এই মুহূর্তে তাদের কিছু লাইটটা বন্ধ করতে হবে যাতে জেনারেটরটা বেশিক্ষণ ধরে চলে। যার ফলে সে বেসমেন্টে চলে গিয়ে কয়েকটা লাইট বন্ধ করে দিয়ে আসে। জেমস এসব দেখে ভয় নিয়ে জিজ্ঞেস করে, আমরা আর কতদিন এখানে টিকতে পারবো? পল মাথা নিচু করে জানায়, বড়জোর আর একদিন। এরপর এখানেও হয়তো পুরো অন্ধকার নেমে যাবে। এভাবে রাত যত গভীর হয় সবার চোখে মুখে ভয় তত বাড়তে থাকে। আজ কারোর ঘুমানোর সাহস নেই। আর ঠিক সেই মুহূর্তে জেমস শুনতে পায় তার মায়ের গলা। তার মা বাইরে থেকে ডাকছে, জেমস, আমি এসে গেছি, দরজা খোলো। জেমস তো খুশিতে লাফিয়ে উঠে দরজার দিকে দৌড় দেয়, কিন্তু রোজমেরি তাকে একদম শক্ত করে ধরে ফেলে। সে বলে, দাঁড়াও জেমস, ওটা তোমার মা না, ওটা একটা ফাঁদ। জেমস তো কান্নাকাটি শুরু করে দিয়ে বলে, না, আমি আমার মায়ের গলা চিনি। কিন্তু লুক তখন তাকে টেনে ধরে বলে, শোনো আমার কথা, আমি টিভিতে একজনকে বলতে শুনেছি যে এই ছায়াগুলো প্রিয় মানুষের গলা নকল করতে পারে, আর তারা সেটা নকল করে তোমাকে ফাঁদে ফেলার জন্য। মানে চিন্তা করো কি এক ভয়ানক অবস্থা। এদিকে বাইরে আবারও আওয়াজ ভেসে আসে, জেমস, আমার খুব কষ্ট হচ্ছে, দরজাটা খোলো আমার জন্য। জেমস তখন থরথর করে কাঁপছে, আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তবে সে আর দরজার দিকে যায় না।
যার ফলে কিছুক্ষণ পর ওই আওয়াজটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এভাবেই পরের দিন সকাল হয়, সূর্য তখন আকাশে। এবার তারা তিনজন একদম প্রস্তুত। লুক আর রোজমেরি বাইরে বের হয়ে যায়। যেহেতু রাস্তায় তখনও সূর্যের আলো আছে, তাই ব্যাপারটা অনেক নিরাপদ মনে হচ্ছিল। তাই তারা হাঁটতে হাঁটতে এক ব্লক দূরে সেই ট্রাকটাকে দেখতে পায়। ট্রাকটা তখন ওখানে দাঁড়িয়ে ছিল আর হেডলাইট তখনও জ্বলছিল, কিন্তু দেখা যায় ইতিমধ্যেই সেই আলোটা ক্ষীণ হয়ে আসছে। এবার তারা ট্রাকের পিছনে গিয়ে তা ধাক্কা দিতে শুরু করে, কিন্তু ট্রাকটা বেশ ভারী আর যার কারণে তারা সেটা সহজে নড়াতেও পারছিল না। কিন্তু প্রাণপণ দিয়ে তারা জোরে ধাক্কা দেয় আর ট্রাকটা এবার ধীরে ধীরে সামনে আগাতে শুরু করে। এভাবেই কিছু দূর যাওয়ার পর লুকের পা হুট করেই পিছলে যায় আর সে খুব বাজেভাবে মুচকে ফেলে। লুক ব্যথায় চিৎকার করে ওঠে, সেখানেই পড়ে যায়। রোজমেরি তাকে ধরে ফেলে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? কিন্তু লুক জানায় সে হাঁটতে পারছে না, তার পাটা একদম মুচকে গেছে। এসব কথা শোনার পর রোজমেরি তাকে পাশে বসায় আর তার পাটা মালিশ করতে থাকে। ঠিক এই মুহূর্তে রোজমেরি হুট করেই দেখতে পায় এক বাচ্চা মেয়ে রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটার হাতে একটা পুতুল। রোজমেরি তাকে ডাক দেয়, এই এদিকে আসো, আমরা তোমাকে সেভ করব। মেয়েটা তাদের দিকে কিছুক্ষণ তাকায়, কিন্তু হঠাৎ মেয়েটার চোখ বড় বড় হয়ে যায়। সে যেন তাদের পিছনে কিছু একটা দেখে ফেলেছে। এই দৃশ্য দেখে মেয়েটা চিৎকার করে পালিয়ে গেলে রোজমেরি বুঝতেই পারে না কি হলো, কিন্তু পিছনে ঘুরেই সে যা দেখতে পায় তাতে তার রক্ত হিম হয়ে যায়। সূর্যের আলো থাকা সত্ত্বেও একটা বিশালকার কালো ছায়া একটা বিল্ডিং এর ছায়ার ভিতরে জমে উঠেছে। মানে রোদের মধ্যেও ছায়াটা নড়াচড়া করছে একদম জ্যান্ত ভাবে। এদিকে রোজমেরি দেখতে পায় সেই ছায়াটি লিউকের পিছু করছে। তাই এবার সে লিউককে বাঁচানোর জন্য দ্রুত হেডলাইট অন করে দেয় আর এই ফলে লিউক কোনো রকম সে যাত্রায় বেঁচে ফেরে। অন্যদিকে পল অনেক সময় ধরে জেমসের জন্য অপেক্ষা করছিল, কিন্তু জেমসকে যখন তার কাছে ফিরে আসতে দেখে না, তখন সে নিজেই জেমসকে খুঁজতে যায়। তবে এখানে পল দেখতে পায় বাড়ির কোথাও জেমসের কোনো চিহ্ন নেই, শুধু সেখানে পড়ে রয়েছে জেমের একটা গ্লো স্টিক। এই দৃশ্য দেখে পল এবার বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। তাই পল তাকে খোঁজার জন্য বাড়ির বেসমেন্ট পর্যন্ত চলে আসে, কিন্তু আরো বেশ কিছু দূর যাওয়ার পর পল দেখতে পায় যে এই বাড়ির নিচে একটা সিক্রেট রাস্তাও আছে। এরপর সে ওই ট্যানেল দিয়ে দ্রুত চলে যায় জেমসকে খুঁজতে, কিন্তু ট্যানেলের একদম শেষ অংশে চলে এসে সে দেখতে পায় সেখানে আর কোনো রাস্তা নেই, বরং দরজাটা একটা দেওয়াল দিয়ে ঘেরা। তখন সে হঠাৎ পিছনে ঘুরে তাকায় আর সেই মুহূর্তেই সে দেখতে পায় আবার সেই কালো ছায়াটা তার দিকে ছুটে আসছে আর কিছুক্ষণের মধ্যেই সেই কালো ছায়াও তাকে গ্রাস করে নেয়। কিন্তু এখানে আমরা দেখতে পারি এতক্ষণ পল এই সব কিছু স্বপ্নে দেখছিল, কিন্তু তারপরেও হঠাৎ করে পলের উপরে থাকা লাইটটা বন্ধ হয়ে যায়, যার ফলে এবার আর স্বপ্ন নয় বরং সত্যি সত্যি পলকে ওই কালো ছায়া এসে মুহূর্তেই বাতাসে মিলিয়ে দেয়। আর অন্যদিকে জেমসকে আমরা দেখতে পাই তার গ্লু স্টিক থাকার কারণে সে বেঁচে গিয়েছিল। এর কিছুক্ষণের মধ্যে সেখানে আবারও লাইট জ্বলে উঠলে জেমস তখন সঙ্গে সঙ্গে পলকে দেখতে যায়, কিন্তু সেখানে এসে সে দেখতে পায় পল আর বেঁচে নেই, বরং সেও হাওয়ায় মিশে গেছে। অন্যদিকে লিউক আর রোজমেরিকে দেখা যায় তাদের ট্রাকের লাইটও অন অফ হতে শুরু করেছে। তাই লিউক কোনোভাবে আর একটা গাড়ি থেকে তাড়াতাড়ি একটা অ্যান্টেনা নিয়ে আসে। আসলে এটা দিয়ে তারা একটা মশাল বানাতে চাইছিল, কিন্তু তাদের কাছে মশাল জ্বালানোর মতন কোনো লাইটার ছিল না। এদিকে লিউক তার পায়ে প্রচন্ড রকম ব্যথা হওয়ার কারণে সেখান থেকে পালাতেও পারছে না। এদিকে রোজমেরির হাতে যে লাইটটা ছিল সেটাও কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তাই আর কোনো উপায় না পেয়ে রোজমেরি তখন তাকে একটা হসপিটালে নিয়ে যেতে থাকে যেখানে সে চাকরি করে। আর এই হসপিটালে এসে তারা সেখানে একটা লাইটারও পেয়ে যায়। এবার ওই লাইটারের সাহায্যে তাদের বানানো মশালটিকেও তারা জ্বালিয়ে ফেলে। এরপর রোজমেরি লিউককে জানায় যে সে এখান থেকে রাবিং অ্যালকোহল নিতে চায়। এই রাবিং অ্যালকোহল দিয়ে হয়তো আগুন জ্বালানোর কাজ করা যাবে। এবার লিউককে বিশ্রাম নিতে বলে সে নিজে চলে যায় একটা স্টোর রুমে, কিন্তু ঠিক তখনই সে বাইরে থেকে তার বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। হুট করে নিজের সন্তানের শব্দ পেয়ে রোজমেরি নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, তাই সে দ্রুত সেই দোলনার কাছে যায় যেখান থেকে ওই শব্দটা আসছিল। কিন্তু আমরা তো জানি এই সব কিছুই ওই কালো ছায়ার ফাঁদ, আর মুহূর্তের মধ্যেই সেই ফাঁদে পড়ে রোজমেরিও গায়েব হয়ে যায় চিরতরে। এই দৃশ্য দূর থেকে লিউক দেখতে পেয়ে দ্রুত সে ট্রাক নিয়ে ওই বারে চলে আসে, কিন্তু বারের জেনারেটরও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল। আর এখানে দেখা যায় ভয়ে আতঙ্কে জেমস এক কোনায় পড়ে রয়েছে আর টেবিলের উপরে শুধু পড়ে রয়েছে পলের জামা কাপড়। তখন লিউকের
লুকের বুঝতে আর বাকি থাকে না যে পলের সাথেও ঠিক কি হয়েছে। তার মানে এখন কেবল বেঁচে আছে জেমস আর লিও। তারা এখন কি করবে? তবে এইভাবে বসে থাকলে তাদের হবে না, তাই তারা একটা প্ল্যান করে ফেলে। জেমস ট্রাকের ড্রাইভিং সিটে বসবে আর লুক জেনারেটরের সাহায্যে ট্রাকের ইঞ্জিনে পাওয়ার দেওয়ার চেষ্টা করবে। তো প্ল্যান মোতাবেক তারা ঠিক সেটাই করে। জেমস ট্রাকে উঠে পড়ে আর লুক জান প্রাণ দিয়ে জেনারেটরের সাহায্যে ট্রাকের ইঞ্জিনের পাওয়ার দেওয়ার ট্রাই করতে থাকে। অনেক সময় ধরে বারবার চেষ্টা করার পর কোনো মতে তারা ট্রাকটাকে স্টার্ট করে ফেলে, কিন্তু মুশকিল হলো জেনারেটরের সব পাওয়ার তখন ট্রাকে খরচ হয়ে যাওয়ায় পুরো বাড়ির ইলেকট্রিসিটি হুট করে চলে যায়। আর বিপদটা ঠিক এখান থেকেই শুরু হয়। সেই সময় লুক বাড়ির ভিতরে একা ছিল, যার ফলে লাইট নিভতেই সেই ভয়ঙ্কর ছায়া তাকে গ্রাস করতে আসে। তবে লুক একদম নিজের জীবন হাতে নিয়ে দৌড়ে কোনো রকম ট্রাকে চলে আসে। এরপর তারা দুজন মিলে দেরি না করে তাড়াতাড়ি ট্রাকটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পালানোর সময় ট্রাকের ইঞ্জিনের ঢাকনাটা তখনও খোলা ছিল। লুক এবার সেটা যখন বন্ধ করতে যায় ঠিক তখনই সে দেখতে পায় সামনে একটা বিশাল গির্জা রয়েছে। আর গির্জার সামনে আসতে জেমস হুট করেই তার মায়ের গলার আওয়াজ শুনতে পায় গির্জার ভিতর থেকে। জেমস তো তখন একদম দিশেহারা। সে আর দেরি না করে এক দৌড়ে গির্জার ভিতরে চলে যায়। লুক তাকে বারবার চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কারণ লুক ভালো করে জানতো যে এটা নির্ঘাত সে কালো ছায়াদের এক ভয়ঙ্কর ফাঁদ। কিন্তু জেমস তখন কোনো কথাই শোনে না, তাই বাধ্য হয়ে লুক তখন একাই সেখানে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক যখনই সে গাড়ি স্টার্ট দিতেই যাবে তখন রাস্তার উপর তার নজর পড়ে সেই লেখাটায়, যেটা নিয়ে পল আগেও বলেছিল, অর্থাৎ সেই লেখাটা ছিল ক্রোয়াটন। অন্যদিকে জেমস ধীরে ধীরে গির্জার ভিতরে এগিয়ে যাচ্ছে আর তার পিছন থেকে সেই কালো ছায়া তার কাছে চলে আসছে। তাকে যখন সেই ছায়াটা গ্রাস করতেই যাবে ঠিক ওই মুহূর্তে লুক তার ট্রাক নিয়ে সোজা গির্জার ভিতরে ঢুকে পড়ে। আর এই আলোর কারণে সেই কালো ছায়াটা তার কাছ থেকে ফিরে যায়। এরপর জেমস তাকে বারবার বলতে থাকে তার সাথে আসার জন্য, কিন্তু জেমস তখন নাছোড়বান্দা। সে লুকের কোনো কথাই শোনে না। সে ওখান থেকে দৌড়ে আবারও তার মাকে খুঁজতে চলে যায়। তখন লুকও আর কোনো উপায় না দেখতে পেয়ে আবারও জেমসের পিছু পিছু দৌড়ায়। কিন্তু এবার ঘটে সবচেয়ে ভয়ানক ঘটনা। হুট করে তাদের ট্রাকের লাইট পুরোপুরি বন্ধ হয়ে যায় আর আলো নিভতেই সেই কালো ছায়া এবার গ্রাস করে ফেলে লুককে। জাস্ট চিন্তা করো, এই সময় কেবলমাত্র জেমস ছাড়া আর কেউ বেঁচে নেই। জেমস তখন প্রচন্ড ভয়ে সে তাড়াতাড়ি করে গির্জায় থাকার মোমবাতিগুলোর সামনে গিয়ে বসে পড়ে। আর ফাইনালি এবার ওই মোমবাতির আলোর কারণে কালো ছায়াগুলো জেমসের কোনো ক্ষতি করতে পারে না। এভাবেই জেমস পুরো রাত সেখানে ক্লান্ত হয়ে পার করে। পরের দিন সকালে যখন জেমসের ঘুম ভাঙে তখন সে তার সামনে ওই ছোট্ট বাচ্চাটাকে দেখতে পায় যাকে আমরাও এর আগে দেখেছি। এই বাচ্চাটা আসলে এতদিন এই গির্জার মধ্যে আশ্রয় নিয়েছিল। জেমস অবাক হয়ে তার কাছে জানতে চায়, এতদিন তুমি কিভাবে সার্ভাইভ করলে? তখন বাচ্চাটা জানায় তার হাতে একটা বিশেষ লাইট আছে, যে লাইটটাতে রয়েছে সোলার সিস্টেম, অর্থাৎ সে দিনের বেলায় সূর্যের আলোতে সেটাকে চার্জ করে নিত, আর যার কারণে সে পুরো রাত এই আলো দিয়ে নিজেকে সেফ রাখতে পারত। সব কথা শোনার পর জেমস এবার কিছুটা আশ্বস্ত হয়। সে ওই বাচ্চাটাকে নিয়ে গির্জার বাইরে আসে। ইতিমধ্যেই চারিপাশে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে তাদের আর কোনো ভয় নেই। তারা এখন আবারও ফিরতে চায় সেই শিকাগো শহরে, যেখানে এক রিপোর্টার বলেছিল এখনো নাকি সেখানে অনেক মানুষ বেঁচে আছে। তাই তারা একটা ঘোড়া দেখতে পায় আর সেই ঘোড়াতে করে রওনা দেয় অজানা শিকাগোর দিকে। তবে ঠিক এই মুহূর্তেই তারা দেখতে পায় এক অদ্ভুত ঘটনা। সূর্যের আলো ও দালানের ছায়াতে 3টে মানুষের অবয়ব ফুটে উঠেছে। এই দৃশ্য দেখে জেমস বুঝতে পারে এই 3 ছায়া আর কেউই নয়। এই 3জন হলো লুক, পল ও রোজমেরি। জেমস বুঝতে পারে যে যাদের নিয়ে গেছে সেই অন্ধকার তারা আসলে সম্পূর্ণরূপে হারিয়ে যায়নি, তারা আসলে সবাই পরিণত হয়েছে সেই ছায়াতে। আর এই ছায়াগুলোই পরবর্তীতে অন্যদের টেনে নিয়ে যাচ্ছে। ঠিক এই সিনের মধ্যে দিয়েই শেষ হয় ভ্যানিশিং অন 7th স্ট্রিট মুভিটি। সেই 1590 সালের সত্য ঘটনার মতোই রহস্য জট আজও খোলে না। তার মানে এই গায়েব হয়ে যাওয়া কেবলই অদ্ভুত রহস্যই থেকে যায়, যার উত্তর আজও কেউ পায় না।